তাহলে গোলীয় তলে আলোর প্রতিসরণ আগের দিন পড়ানো হয়েছিল গাউসের সমীকরণ। আর গাউসের সমীকরণে আমরা দেখেছিলাম অবতল আর উত্তলের জন্য ঘন থেকে লঘুতে, লঘু থেকে ঘনতে, এবং তোমাদের বলা হয়েছিল যে ঘন থেকে লঘু মাধ্যমের জন্য এগুলো বাড়িতে ট্রাই করবে গাউসের সমীকরণটি প্রতিষ্ঠা, কারণ পরীক্ষাটা পড়ে। আজ আমরা পুরো গাউসের সমীকরণ যেটা বাড়ির কাজে দেওয়া হয়েছিল তার একটা কাজ আমি করে দিচ্ছি। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হবে। ঘন থেকে যদি লঘু মাধ্যমে হয় তো বস্তুটা কোথায় থেকে? ঘন থেকে, কারণ বস্তু থেকে রশ্মি বার হবে, ইমেজটা কোথায় তৈরি হবে? লঘুতে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? লঘুতে। বস্তু ক্ষেত্রে বা প্রথম মাধ্যমটি ঘন মাধ্যম হবে, কারণ ঘন মাধ্যমে বস্তু রয়েছে ঘন হবে, এবং প্রতিবিম্ব ক্ষেত্র বা দ্বিতীয় মাধ্যমটি কী হবে? লঘু মাধ্যম, যার প্রতিসরাঙ্ক μ2 আর μ1। লঘু মাধ্যমের μ1, ঘন মাধ্যমের μ2। ছবিতে দেখানো হয়েছে এইভাবে। নো ডাউট μ2 গ্রেটার দেন μ1 হবে। কেন? কারণ ঘন মাধ্যম, এই হচ্ছে লঘু মাধ্যম, μ1 μ2 গ্রেটার দেন μ1। ছবিটা কিছু এরকম হবে। এখানে কোনো অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে রশ্মি নির্গত হবে। একটা রশ্মি এভাবে পড়বে, যাওয়ার দরকার ছিল এবার হবে, কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, অবিলম্ব থেকে দূরে সরিয়ে, তাই দূরে সরে সরে এখানে এসে মিশেছে। আর এই দিক থেকে একটা রশ্মি গেছে, এখানে মিশেছে, তাহলে ইমেজটা এখানে তৈরি হবে। ওকে, এখন এই পার্টিকুলার পয়েন্টটা থেকে প্রধান অক্ষের উপর এডি লম্ব অঙ্কন করা হবে। ঠিক আছে, এখন যদি স্নেলস ল লাগাই তাহলে আমি লিখতে পারি আলো রশ্মি কোথা থেকে কোথায় এসেছে? μ2 থেকে μ1, তাহলে μ2 ইন্টু সাইন আই সমান μ1 ইন্টু সাইন আর, ওটা লেখানো হয়েছে। সেম আগের মতো আই আর, কারণ আপাতত কোণ ছোট। এরপর দেখো এই কোণটা থেকে বার করে ত্রিভুজটা থেকে আই আলফা, দেখতে পেয়েছো? এ ও সি, এ ও সি ত্রিভুজ থেকে এই গামাটা হচ্ছে বাইরের কোণ, গামা। গামা সমান কী হবে? গামা সমান আমি লিখতে পারি আই, গামা সমান আই প্লাস আলফা, তাহলে আই সমান কী হবে? গামা মাইনাস আলফা, তাই আয়ের জায়গায় গামা মাইনাস আলফা লিখেছি। এবং যদি এই ত্রিভুজের আলোচনা করি এ সি আই, তার বাইরের কোণটা বহিস্থ কোণ আর, সেটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, মানে গামা প্লাস বিটার সঙ্গে সমান হবে। সো আর সমান গামা প্লাস বিটা, তাই আর এর জায়গায় গামা প্লাস বিটা। এরপর সেম আগের মতো μ1 বিটা, μ1 বিটা, এদিক থেকে μ2 আলফার ওইদিকে যাবে, তো প্লাস μ2 আলফা। μ1 গামাটা এখানেই রয়েছে, μ1 গামাটা এই পাশে আসবে, μ2 গামাটা এখানেই রয়েছে, তাহলে μ2 মাইনাস μ1 ইন্টু গামা। এবার যেহেতু বিটাটা ছোট, তাই আমি বলতে পারি বিটা সমান ট্যান বিটা, আলফা সমান ট্যান আলফা, গামা সমান ট্যান গামা। এবার ছবি থেকে টেন আলফা, টেন বিটা, টেন গামার ভ্যালু বসাবো। ছবি থেকে যদি টেন আলফা, টেন বিটা দেখি, টেন বিটা, টেন বিটা মানে এই অ্যাঙ্গেলটা, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা। টেন সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে ডিআই, তাহলে টেন বিটার জায়গায় আমি কি লিখবো? এডি বাই ডিআই। ঠিক আছে, অনুরূপে টেন আলফা জায়গায় আমি কি লিখব? টেন আলফা সমান লম্ব বাই ভূমি, লম্ব এডি, ভূমি ডিও। ঠিক তাই টেন গামার ক্ষেত্রে কি লিখব? এডি বাই ডিসি, তাই লেখা হয়েছে। যদি দর্পণের উন্মেষটা খুব ছোট হয় তাহলে ডি বিন্দু আর পি বিন্দু একই হয়, কারণ ডি আর পি এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তাই না? তাহলে ডিআইটা হবে পিআই, ডিওটা হবে পিও, আর ডিসিটা হবে পিসি। এরপর অবতল দর্পণ যেহেতু অবতল দর্পণ বটে, তাই কী করেছি? পিআই, ইমেজটা কোন দিকে তৈরি হয়েছে? ইমেজটা রাইট সাইডে তৈরি হয়েছে। যদি এখান থেকে কাটা হয় তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে ইমেজটা মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা প্লাস বি হবে,
এই দূরত্বটা মাইনাস ইউ হবে, এই দূরত্বটা মাইনাস আর হবে। তাই পিআই এর জায়গায় প্লাস ভি, পিওর জায়গায় মাইনাস ইউ, তো মাইনাস যখনই বসাবো ইউ, মাইনাস প্লাসে মাইনাস ইউ, পিসির জায়গায় মাইনাস তো মাইনাস। এবার এই সমীকরণটাকে লিখেছি মিউ ওয়ান বাই ভি মিউ টু বাই ইউ। এই মিউ ওয়ান মাইনাস মিউ টু বলছি, যেহেতু মাইনাসটা ভেতরে ঢুকে যাবে, এই মাইনাসটা ভেতরে ঢুকে যাবে, তাহলে হবে কি প্লাস মিউ ওয়ান মাইনাস মিউ টু, মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। তো এটি হচ্ছে গাউসের সমীকরণ। যদি মিউ ওয়ান মাধ্যমটা বায়ু হয়, অর্থাৎ ভেতরের মাধ্যমটা বায়ু হয়, এই মাধ্যমটা এটাই মিউ ওয়ান না, যদি এটা বায়ু হয় তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1, তাহলে মিউ ওয়ান যদি বায়ু ধরে নিই তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1 হবে, তাহলে মিউ টু সমান মিউ ধরতে পারি। তাহলে এই সমীকরণটা হয়ে যাবে 1 বাই ভি মাইনাস মিউ বাই ইউ সমান 1 মাইনাস মিউ বাই আর। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সমীকরণটি হবে 1 বাই ভি মাইনাস মিউ বাই ইউ সমান 1 মাইনাস মিউ বাই আর, যদি লঘু মাধ্যমটি তোমার বায়ু। আশা করি বোঝা গেছে। নেক্সট, গাউসের সমীকরণ থেকে গাউসের সমীকরণ কোন তলের জন্য? গোলীয় প্রতিসারক তলের জন্য। ঠিক আছে, গাউসের সমীকরণ থেকে সমতল প্রতিসারক তলের প্রচলিত সমীকরণ প্রমাণ করো। গাউসের সমীকরণ থেকে সমতল প্রতিসারক তলের প্রচলিত সমীকরণ প্রমাণ করো। গাউসের প্রতিসারক মানে গোলীয় প্রতিসারক তল। গোলীয় প্রতিসারক তলের যে সমীকরণটা থেকে সমতল প্রতিসারক তলের যেটা প্রচলিত সমীকরণ আমরা পড়েছি, প্রতিসরাঙ্ক সমান আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। যখন লঘু থেকে ঘনতে ট্রান্সফার হয়, অবজেক্টটা লঘুতে থাকে আর যেটা অবজারভার দর্শক সেটা ঘনতে থাকে, এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলতে পারে। বা গাউসের সমীকরণ থেকে সমতল প্রতিসারক তলের এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলতে পারে যে মিউ সমান প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, যেখানে বস্তুটা ঘন মাধ্যমে থাকবে আর অবজারভার লঘু মাধ্যমে থাকবে। বলেছিলাম এই জিনিসটা, জলের মধ্যে কয়েন, জলের মধ্যে মাছ। তো এই সমীকরণটা আমরা প্রমাণ করব। প্রথমে আমি এটা প্রমাণ করব, মিউ সমান আপাত উচ্চতা বা প্রকৃত উচ্চতা। দেখা যাক। তো আমরা জানি ঘন মাধ্যম থেকে, আমরা জানি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রতিসরিত হয়, তো গাউসের সমীকরণটি হয় এটা, যেটা আগে থেকে পড়ানো ছিল, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। সমতল প্রতিসারক তলের ক্ষেত্রে কি হয়? সমতল প্রতিসারক তলের ক্ষেত্রে আর ইনফিনিটি হয়, পড়াচ্ছি, ফোকাসও ইনফিনিটি হয়, তাই না? তো সমতল প্রতিসারক তলের ক্ষেত্রে আর ইনফিনিটি যদি হয়, তাহলে সামথিং বাই ইনফিনিটি, দ্যাট মিনস জিরো। তাহলে মিউ টু বাই ভি সমান মিউ ওয়ান বাই ইউ, মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান জিরো। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি ভি বার করি, তো ভি সমান কী হবে? মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু ইউ, মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু ইউ। এবার মিউ টু বাই মিউ ওয়ান আমরা পড়েছি, মিউ যখন আলোক রশ্মি 1 মিউ 2 এক মাধ্যম থেকে 2 মাধ্যমে যায়, তো আমরা কী লিখি? মিউ টু বাই মিউ ওয়ান, তাই না? এটা কী সম্পর্ক বলা হয়? আপেক্ষিক প্রতিসরাঙ্কের সঙ্গে পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। তো পরম প্রতিসরাঙ্কের আকারে লেখা আছে, আমাকে আপেক্ষিক প্রতিসরাঙ্কের আকারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এরপর 1 মিউ 2 যদি এটা বায়ুরে কনসিডার করা হয়, তাহলে 1 মিউ 2টাকে আমি কী লিখতে পারি? পরম প্রতিসরাঙ্কের আকারে, তাই না? কারণ মিউ ওয়ানটার মান তো 1 হয়ে যাবে। তাহলে মিউ ইন্টু ইউ, তাহলে মিউ সমান কত হবে? ভি বাই ইউ। মিউ সমান কত হবে? ভি বাই ইউ। আগে যদি লঘু মাধ্যমটি উপরে এবং ঘন মাধ্যমটি নিচে হয়, লঘু মাধ্যম উপরে বায়ু, ঘন মাধ্যমটি জলের জন্য বলা হয়েছিল, নিচে 5 টাকার কয়েন ছিল একটা, এই 5 টাকার কয়েনটা থেকে আলোক রশ্মি সোজা এইভাবে বার হচ্ছিল, আর একটা রশ্মি সোজা এইভাবে পড়ে পড়ে এইভাবে যাচ্ছিল, এরা মিলতো না। তাই যদি কেউ এদিকে চোখ দিয়ে তাকায়, তোর কী মনে হবে? তোর মনে হবে এই 5 টাকার কয়েনটা এইসব জায়গাতে আছে। তো কখন হচ্ছে? যখন লঘু মাধ্যমটা ওপরে আর ঘন মাধ্যমটা নিচে রয়েছে। ওইটা লিখেছি, যদি লঘু মাধ্যমটি উপরে
এবং ঘন মাধ্যমটি নিচে হয়, তাহলে এই যে ভি, এই ভিটা কি হয়ে যাবে? আপাত উচ্চতা। বোঝা গেল? আর যেটা ইউ, সেটা হচ্ছে প্রকৃত উচ্চতা। বোঝা গেল? আচ্ছা সরি, এই জন্য একটু গন্ডগোল হয়েছে। লঘু থেকে ঘন মাধ্যম না, এদিকে আমরা গন্ডগোল হয়েছে বোঝাবার জন্য। এটা পরেরটা ওঠে। লঘু থেকে ঘনতে গেছে, তো লঘু থেকে ঘনতে গেলে কী হবে? অবজেক্টটা থাকবে লঘু মাধ্যমে, এইভাবে একটা আলোক রশ্মি যাবে, আর ঘন মাধ্যমে এইভাবে একটা আলোক রশ্মি পড়েছে। এখানে আমরা অবিলম্ব অঙ্কন করব, তাই না? যদি অবিলম্ব অঙ্কন করি তাহলে কী হবে? লঘু থেকে ঘনতে যাচ্ছে, আর লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে, তো এই দিকে সরে আসবে। এই দুটো রশ্মিকে কোনোদিনও মিলিয়ে নেই, তাই একে যদি পেছনে মেলানো হয় তাই এখানে তৈরি হবে বলে মনে হবে। তাহলে এখানে ভিটা কি? ভিটা হচ্ছে তোমার আপাত উচ্চতা, যেটা মনে হবে দর্শকের, যে চোখ দিয়ে নিচে দেখবে, এখানে ওর ইমেজটা মনে হবে। তাহলে এটা ভি, বাট এটা কি ইউ, তাই না? তাহলে ভি বা ইউ মানে কি হয়েছে? এটা যদি ভি হয়, এটা যদি ইউ হয়, তাহলে ভি মানে হচ্ছে আপাত উচ্চতা, আর ইউ মানে কি? প্রকৃত উচ্চতা। তাহলে ভি এর জায়গায় আপাত উচ্চতা, ইউ এর জায়গায় প্রকৃত উচ্চতা। 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ সেম। অনুরূপে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে রইলে কি হবে? ঘন মাধ্যমে বস্তুটা রইবে, আর লঘু মাধ্যমে কে রইবে? দর্শক। এইটা হবে গল্পটা, 5 টাকার কয়েনটা নিচে থাকবে মাছ। তাহলে আমরা জানি গাউসের সমীকরণ হচ্ছে এটা। যেহেতু প্রতিসারক তলটা সমতল, তাই আর সমান ইনফিনিটি, বসিয়ে সেম এটা পাওয়া যাবে। ঠিক আছে, এগেন আগের মতো এখানে সমীকরণ থেকে যদি ভি বার করা হয় তো μ1/μ2, এবং μ1/μ2 মানে কি? μ1/μ2 মানে আলোক রশ্মি 2 মাধ্যম থেকে একে যাচ্ছে, তবে তো আমি লিখবো μ1/μ2। আর আমরা পড়েছি 2μ1 মানে কি লিখতে পারি? 1μ2, 1/1μ2। তাই এই যে μ1/μ2টাকে 1/μ2 লিখেছি ডাইরেক্ট ইন্টু ইউ। প্রথম মাধ্যমটি যদি বায়ু হয়ে যায়, মানে লঘু মাধ্যমে যদি বায়ু হয়ে যায়, তাহলে μ1 এর মানটা 1 দাঁড়ান যাবে, তাহলে ডাইরেক্ট ওটা মিউ লিখছি। তাহলে ভি সমান u/v, তাহলে মিউ সমান কত হবে? u/v। আগেন লঘু মাধ্যমটি যদি ওপরে এবং ঘন মাধ্যমটি নিচে হয়, লঘু মাধ্যম ওপরে বায়ু, ঘন মাধ্যম নিচে, তাহলে ঘন মাধ্যমে বস্তুটা থাকবে, যেটা উদাহরণটা বললাম। ঘন মাধ্যমে যদি বস্তুটা থাকে, এখান থেকে আলোক রশ্মি বার হবে, এখান থেকে আলোক রশ্মি এদিকে বার হবে, পেছনে মিলালে পরে এখানে বলে মনে হবে। তাহলে এটা কি অ্যাকচুয়াল গভীরতা, যেখানে বস্তুটা আছে ইউ, আর এটা কি যেটা মনে হচ্ছে চোখ লাগালে যে বস্তুটা এখানে আছে, এটা কি আপাত গভীরতা। তাহলে ইউ এর জায়গায় লিখতে পারি প্রকৃত গভীরতা। ইউ এর জায়গায় দেখো লেখা আছে প্রকৃত গভীরতা, আর ভি এর জায়গায় দেখো লেখা আছে আপাত গভীরতা। তো এই সমীকরণটি প্রমাণ হয়নি। আগে গোলীয় প্রতিসারক তলের প্রথম ও দ্বিতীয় মুখ্য প্রকাশ। দেখো, গোলীয় প্রতিসারক তলের প্রথম ও দ্বিতীয় মুখ্য প্রকাশ কি? যদি এটা না জানা থাকে তো খুব ডেঞ্জারাস, জানতে হবে। তাই আমি অবতল প্রতিসারক তল ড্র করেছি। এরপর অবতল প্রতিসারক তলে আমি দেখিয়েছি যে প্রথম মুখ্য প্রকাশ আর দ্বিতীয় মুখ্য প্রকাশ কি। দেখো লেখা আছে এই লাইনটাই, যে গোলীয় প্রতিসারক তলের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস। মানে প্রতিসারক তলে 2 ধরনের ফোকাস থাকে, তাই প্রথম আর দ্বিতীয়। তো কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কী করে বুঝবো? যেখানে বস্তু রাখলে পরে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। তো দেখো, যেখানে বস্তু রাখলে পরে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, অর্থাৎ ভি অসীমে গঠিত হবে। যে দূরত্বে বস্তু রাখলে, বস্তু দূরত্ব ইউ, তাহলে সেই পয়েন্টটাকে আমরা কী বলবো? প্রথম মুখ্য প্রকাশ। তো মনে করা যাক কোন একটা বস্তু আছে, বহু দূরে আছে, ওইখান থেকে কনভার্জিং রে আসছে, অভিসারী রশ্মি আসছে, তাই না? তো যদি
অবতল প্রতিসারক তলটা না থাকতো তো এই আলোক রশ্মিটা এখানে গিয়ে মিলিত হইত, তাই না? কারণ বস্তু বহু দূরে আছে, অসৎ বস্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই দূরত্বটা কী দূরত্ব হবে? এই দূরত্বটা কী দূরত্ব হবে? বস্তু দূরত্ব, অসৎ বস্তু দূরত্ব। আর অসৎ বস্তু দূরত্বকে আমরা লিখতে পারি ইউ, তাহলে ইউ সমান F1। তাহলে এইখানে যদি ওইখানে বস্তু রাখলে পরে প্রতিসরণের পর আলোক রশ্মি সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এরা অসীমে গিয়ে মিলিত হবে, অর্থাৎ ভি সমান ইনফিনিটি হবে। তো কোথায় বস্তু রাখলে পরে প্রতিবিম্ব অসীমে গঠিত হচ্ছে? বহু দূরে, অসৎ বস্তু ঘটে, ক্যালকুলেশন করতে পারবো না, তাই আমরা অসৎ বস্তুর ধারণা নেব। তো অসৎ বস্তু দূরত্ব কোনটা হবে? এইটা। তাহলে যেখানে বস্তু রাখলে পরে অসীম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে সেই ফোকাসটাকে আমরা প্রথম মুখ্য ফোকাস বলি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলা হবে? দ্বিতীয় মুখ্য ফোকাস বলছে অসীমে বস্তু যদি রাখা হয়, অসীমে বস্তু রাখলে পরে প্রতিবিম্ব যেখানে গঠিত হবে, দেখা যায় যে প্যারালাল রে আসছে। প্যারালাল রে কখন আসে? যখন বস্তু অসীমে থাকে। তো প্যারালাল রে অফ লাইট কত দূর আছে? অসীমে বস্তু রাখা আছে, প্রতিসরণের পর ওরা এইভাবে যাচ্ছে, তাই না? মিলবে এখানে। তাই একে পেছনের দিক থেকে যদি মেলানো হয় প্রতিষ্ঠিত রশ্মি, তাহলে এখানে মিলবে, তার মানে ইমেজটা এখানে গঠিত হবে। তাহলে অসীমে যদি আমি বস্তু রাখছি তবেই তো এই জায়গাতে প্রতিবিম্বটা গঠিত হবে, অসৎ প্রতিবিম্ব। তাই দেখো ভি সমান F2। অসীমে বস্তু রাখলে পরে যেই জায়গাতে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্ব দূরত্বটির বিন্দুটি হবে তোমার দ্বিতীয় মুখ্য ফোকাস। অর্থাৎ দ্বিতীয় মুখ্য ফোকাস লেফট সাইডে থাকবে অবতল প্রতিসারক তলের। ঠিক আছে? অবতল প্রতিসারক তলে প্রথম মুখ্য ফোকাস এইদিকে থাকবে। উত্তল প্রতিসারক তলে এর উল্টা হবে। উত্তল প্রতিসারক তলে প্রথম মুখ্য ফোকাসটা এইদিকে থাকবে, আর উত্তল প্রতিসারক তলে দ্বিতীয় মুখ্য ফোকাসটা এইদিকে থাকবে। মনে রাখবে। তো স্যার এখানে প্রশ্ন কি? এটা ধারণা। এখানে যে প্রশ্নটা আছে সেটা আমি বলবো। তোমাকে নির্ণয় করতে বলবে যে অবতল প্রতিসারক তলের বা উত্তল প্রতিসারক তলের প্রথম মুখ্য ফোকাস এর রাশিমালাটি নির্ণয় করো। তো তুমি কি ড্র করে এভাবে আঁকতে হবে। প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখতে হবে। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে ওই বিন্দুটা যেখানে আমি যদি বস্তু রাখি তো প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে, অর্থাৎ চিত্রটাও বেরোবে। তারপর আমরা গাউসের সমীকরণ লাগাবো, μ2 বাই ভি সমান μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। এরপর যেহেতু প্রতিবিম্ব অসীমে গঠিত হয়েছে তাহলে μ2 জায়গায় ভি লিখব, তাহলে μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। এখান থেকে F1 বার করে নেব, এটা হচ্ছে এটা। এখানে নেগেটিভ চিহ্নটির অর্থ হচ্ছে, এখানে নেগেটিভ চিহ্নটির অর্থ কি? নেগেটিভ চিহ্নটির অর্থ হচ্ছে যে ওই পাশে আছে, প্রথম মুখ্য ফোকাসটা অপর পাশে থাকবে। এই যে যেদিকে বক্রতা কেন্দ্র, ফোকাসটা কোন দিকে হওয়ার কথা? এদিকে হওয়ার কথা, কিন্তু প্রথম মুখ্য ফোকাসটি আর উল্টা দিয়ে থাকবে। এই নেগেটিভ চিহ্নটি ওটি বোঝাচ্ছে। ঠিক তেমনি দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রেও গাউসের সমীকরণ লাগাবো। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? অসীমে যদি বস্তু রাখা হয়, অসীমে বস্তু রাখলে পরে প্রতিবিম্ব যেখানে তৈরি হবে, তার অর্থাৎ বস্তু দূরত্ব অসীম, তো সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে μ2 বাই ভি, ভি এর জায়গায় F2 সমান এটা। তাহলে এখান থেকে F2 বার করলে প্লাস বার হচ্ছে। প্লাস বলতে এটাই বোঝাচ্ছে যে বক্রতা ব্যাসার্ধটা যেদিকে রইবে অবতল প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধটা যেদিকেই থাকবে, বক্রতা ব্যাসার্ধ এদিকে কোথাও থাকবে, তাই না? এটা একটা গোলকের অংশ, তাই কেন্দ্রটাও এদিকে থাকবে। তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা তো বক্রতা ব্যাসার্ধ হবে। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যেদিকেই হবে সেই দিকেই ওর দ্বিতীয় মুখ্য ফোকাস থাকবে। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যেদিকেই থাকবে তার অপোজিটে, তার উল্টো দিকে ওর প্রথম মুখ্য ফোকাস থাকে। সেই জন্যই প্রথম মুখ্য ফোকাস নেগেটিভ আর দ্বিতীয় মুখ্য ফোকাস পজিটিভ। ক্লিয়ার আছে? এই একটা প্রশ্ন করতে পারে এই টপিকটা থেকে। দ্বিতীয়ত এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে প্রমাণ করো, আমরা তো লেন্সের ক্ষেত্রে প্রমাণ করেছি F সমান R/2 হয়, তাই না? এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে প্রমাণ করো যে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি ওঠে। বক্রতা ব্যাসার্ধের থেকে দর্পণের ক্ষেত্রে কম হতেছিল,
লেন্সের ক্ষেত্রেও কম হবে, r/2ই হবে, কিন্তু প্রতিসারক তলের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের বেশি হবে। বোঝা গেল? দর্পণের ক্ষেত্রে f=r/2, লেন্সের ক্ষেত্রেও f=r/2 হবে, কিন্তু গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি প্রমাণ করো। তখন তুমি যে কোনো একটা ছবি আঁকবে, ঠিক আছে? আর ওই ছবিটি একইটা দুদিকে দেখাবে যে এদিকে রয়েছে আপনার দ্বিতীয় মুখ্য ফোকাস আর এদিকে রয়েছে আপনার প্রথম মুখ্য ফোকাস। এখন f1 এর মান হচ্ছে এটা, f2 এর মান হচ্ছে এটা, ঠিক আছে? যেহেতু লক্ষ্য করে বেরবো, যেহেতু আপনি বারবার ছবিতে একটা জিনিস মেনশন করছেন কি μ1 আর এটা μ2 আর μ2 গ্রেটার দেন μ1, এই ছবিটার জন্য সেম, এটা μ2 এটা μ1, তাহলে μ2 গ্রেটার দেন μ1। তো তুমি লক্ষ্য করো μ2 গ্রেটার দেন যদি μ1 হয়, তাহলে ইয়াদের বিয়োগফলটা আমার কী দেবে? ছোট রাশি দেবে, তাই তো? আর একটা ওপরে থাকা একটা বড় জিনিসকে যদি একটা ছোট রাশি দিয়ে ভাগ করা হয়, বুঝতে পারছো কি বলছি? μ2 মাইনাস μ1টা নিশ্চয়ই এই μ1-এর থেকে বেশি হবে, হবে না? হবে। μ2 মাইনাস μ1 যেটা হবে সেটা এর তুলনায় ছোট হবে, এ বড় হবে। তাই বলেছিলাম না যে ভগ্নাংশ যদি নিচের পার্টটা কম হয়ে যায় তাহলে রেজাল্টেন্ট রাশিটা বেশি হয়ে যায়, মানে f1টা বেশি হয়ে যাবে। কার কম্পারিজনে? আর এর কম্পারিজনে। এখানেও দেখো তাই, মানের আলোচনা করছি, এখানে নেগেটিভ চিহ্নটার কোনো অর্থটা বলে দিয়েছি, মানের আলোচনা করছি জাস্ট। এখানেও সেম μ2 মাইনাস μ1 যেটা খুবই ছোট, যদি একটা জিনিসকে ছোট নিয়ে ভাগ করা হয় তাহলে রেজাল্টেন্টটা বৃদ্ধি পাবে, তেমন f2টা বৃদ্ধি পাবে। কার তুলনায়? আর এর তুলনায়। ওইটাই লিখে বুঝিয়েছি এখানে দেখো বলা হয়েছে যেহেতু μ2 গ্রেটার দেন μ1 এবং μ2 মাইনাস μ1 ইজ লেস দেন μ2 এবং μ2 মাইনাস μ1 লেস দেন μ1, তাই f1 এর যে সমীকরণটাই f1 গ্রেটার দেন আর হবে এবং f2 যে সমীকরণটাই f2 গ্রেটার দেন আর হবে। অর্থাৎ গোলীয় প্রতিসারক তলের প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব গোলীয় প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় বেশি হবে। ওকে, নেক্সট, গোলীয় প্রতিসারক তল সম্পর্কিত নিউটন সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা গোলীয় প্রতিসারক তলের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো, মানে f1 f2 মধ্যে সম্পর্ক, অথবা গাউসের সমীকরণ থেকে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা করো গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে। এটা এভাবে করবে। তো নিউটনের সমীকরণ যদি মনে আছে, তো নিউটনের সমীকরণ দেখবে পড়াছিলাম দর্পণে xy সমান f²। এক্সটা কি? এক্সটা ছিল স্যার বস্তু দূরত্ব। কোথা থেকে? ফোকাস থেকে বস্তু দূরত্ব, এটা ছিল এক্স। ওয়াইটা কি ছিল? ওয়াইটা ছিল প্রতিবিম্বের দূরত্ব। কোথা থেকে? ফোকাস থেকে। তো নিউটনের সমীকরণে আমরা ফোকাস থেকে ক্যালকুলেশন করব, মেরু থেকে করব। আর গাউসের সমীকরণ নিয়ে করতে হবে। তো গাউসের সমীকরণ আমরা জানি μ2/v সমান মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। তাই এই সমীকরণে আমি কি করেছি, এই সমীকরণে পুরো পার্টটাকে আমি এদিকে নিয়ে এসেছি। তাহলে এই যে নিচে আর ছিল উপরে আর হয়ে যাবে, ঠিক আছে? আর এই μ2 মাইনাস μ1টা উপরে ছিল, নিচে এসে গেছে, বাকি সেম আছে, সমান 1। এবার কী করেছি, এইটা দিয়ে ভেতরে গুণ চালিয়ে দিয়েছি। তাহলে আর μ2 নিচে μ2 মাইনাস μ1, ওকে, ইন্টু 1/v। এটা দিয়ে এটাকে গুণ চালিয়ে দিয়েছি, সমান 1, ঠিক আছে? এবার তুমি যদি আগের সমীকরণটি f2টা তোমার মনে আছে, f2 সমান কী বার হচ্ছিল? আর μ2/μ2 মাইনাস μ1, তাহলে এটাও কি f2, তাহলে f2 ইন্টু 1/v মানে 2/v। আর এই ভ্যালুটা কী হতেছিল? মাইনাস হতেছিল। f1 এর মান কী দাঁড়াচ্ছিল? f1 এর মান দাঁড়াচ্ছিল মাইনাস আর μ1/μ2 মাইনাস μ1। তো এখান থেকে আমি কী করতে পারি, এই মাইনাসটা থেকে আমি প্লাস কমন নিয়ে নিলাম, প্লাস কমন নিয়ে উইদিন ব্র্যাকেট এটা মাইনাস লিখেছি। কোনো অসুবিধা আছে? সে একই জিনিস দাঁড়াবে।
আর এই মানটাই তো F1 মাইনাস নিয়ে পড়ে, তাহলে F1 ইন্টু 1/u মানে প্লাস F1/u সমান। এখন যদি বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব মেরু নয় বরং ফোকাস থেকে মাপা হয়, যেটা বললাম, তাহলে x সমান কী হবে? UF1, কারণ অতল প্রতিসারক তল বটে, এদিকে কোথাও বস্তু থাকবে, তো আমরা ওর রেসপেক্টেই মাপব, তাই না? তাহলে x সমান কী হবে? U মাইনাস F1, y সমান কী হবে? V মাইনাস F2। এখান থেকে u আর v এর ভ্যালুগুলো বার করে নিলাম আর এই জায়গাতে বসিয়ে দিয়েছি, u এর ভ্যালুটাও বসাবে, x প্লাস হবে, F1 বার হয়েছে, x প্লাস F1, v এর ভ্যালু y প্লাস F2, এখানে বসিয়েছি y প্লাস F2। তারপরে এটাকে ক্যালকুলেশন করেছি, ভগ্নাংশের গুণ করে ভগ্নাংশের যোগ করেছি। ভগ্নাংশের যোগ করতে গেলে এমনি উপরটা দাঁড়া আছে, তারপরে এই পুরো পার্টটা বদিয়ে নিয়ে এখানে গুণ করে দিয়েছি, গুণে এইসব জিনিস আসবে। এখানে F2x, এখানে F2x ক্যান্সেল আউট, এখানে F1y, এখানে F1y ক্যান্সেল আউট, এখানে একটা xy পড়ে রয়েছে, এখানে F1 F2 আর এখানে 2F1 F2। তো এই F1 F2 যখন ওইদিকে যাবে মাইনাস হবে, তাহলে 2F1 F2 সঙ্গে একটা F1 F2 বিয়োগ হবে, অর্থাৎ F1 F2 পড়ে যাবে, মানে xy সমান F1 F2। এটি হচ্ছে গোলীয় প্রতিসারক তলের তোমার নিউটনের সমীকরণ। বোঝা গেছে? যদি সেম এই সমীকরণটাই দর্পণের জন্য বলতো তো আমরা প্রমাণ করেছি xy সমান f স্কোয়ার। এই সেম সমীকরণটা যদি আগে আমরা পড়বো লেন্সের জন্য তখনও হবে কি xy সমান f স্কোয়ার, কিন্তু গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে কী হবে? F1 × F2। তার মানে এখানে আমি বুঝতে পারছি যে গোলীয় প্রতিসারক তলের যেটা ফোকাস, ঠিক আছে, সেটা সমান নাও হতে পারে, আবার হতেও পারে। যদি হয়ে যায় তো লেন্সে কনভার্ট হয়ে যাবে, সেটা সম উত্তল লেন্স হতে পারে বা সমবতল লেন্স হতে পারে। ঠিক আছে, নেক্সট লেন্স কি? লেন্স হচ্ছে সাধারণত দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল, সাধারণত দুটি গোলীয় তল, নর্মালি দুটো গোলীয় তল হবে, আর গোলীয় তল আমরা জানি উভতল, অবতল আর উত্তল হবে, তো দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল হবে, তাহলে আরেকটি তল কী হইতে হবে? সমতল। সাধারণত দুটি গোলীয় তল নিয়ে গঠিত বা একটি গোলীয় তল একটি সমতল দিয়ে গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হবে। অর্থাৎ লেন্স কি বটে? একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম বটে, যেটা বাঁধা থাকবে, সীমাবদ্ধ থাকবে কি দ্বারা? হয়তো দুটি গোলীয় তল দ্বারা, নতবা একটা গোলীয় তল এবং একটি সমতল। মানে এইটুকু তো ক্লিয়ার যে লেন্সে দুটা তল থাকবে আর দুটি তল দ্বারা মাধ্যমটা বাঁধা থাকবে। এই দুটি গোলীয় তল কী ধরনের? এই দুটি তল কী ধরনের হতে পারে? হতে পারে দুটি গোলীয় তল হতে পারে, নতবা একটি তল গোলীয় হবে, অপরটি সমতল হবে। ঠিক আছে, তো লেন্স কী ধরনের হবে? আমরা জানি অবতল লেন্স আর উত্তল লেন্স। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় আর উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অপসারী মানে প্রতিসরণের পর দূর দিকে চলে যাবে, মিলিবে না। অভিসারী মানে প্রতিসরণের পর মিলে যাবে, কনভার্জিং রে, এটা ডাইভার্জিং রে, মিলিবে না, এটা মিলছে, কনভার্জিং রে। অবতল লেন্সকে সাধারণত অপসারী আর উত্তল লেন্সকে অভিসারী বলা হয় সাধারণত। উত্তল লেন্স, স্যার আপনি বললেন লেন্স হচ্ছে দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। তো আমি এখানে দুটি গোলীয় তল নিয়েছি, এটাও আমার উত্তল, এটাও আমার উত্তল, তাহলে এটা স্যার উভয়ে উবতল না, উভয়ে উত্তল, তো তাই এই লেন্সটার নাম হলো উভয় উত্তল। তাহলে স্যার এটার মতনই যেটা দেখাচ্ছে আপনি লিখছেন সম উত্তল। আমি কি বললাম? গোলীয় প্রতিসারক তলের কী হয়? F1 আর F2 আলাদা হয় না? তো যদি ইয়ার F1 আর মানে যদি এই তলটার ফোকাস আর এই তলটার ফোকাস, এই তলটারও দুটো ফোকাস থাকবে, এটাও উত্তল, এরও দুটো ফোকাস থাকবে। উত্তলের এদিকে কী থাকে বলেছি? উত্তলের এদিকে কোনটা থাকবে? F1,
আর এদিকে কী থাকবে, এই উত্তল কোণ ছেড়ে তলটা এদিকে F2। ঠিক তেমনি ইয়ারে কী থাকবে, ইয়ার এদিকে কী থাকবে F2, আর ইয়ার এদিকে কী থাকবে F1। মানে বলার বক্তব্য হচ্ছে এইটুকুই যে যেহেতু গোলীয় প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধগুলি আলাদা আলাদা হবে, আপনি বলেছেন, তাহলে এই দুটোরই আলাদা আলাদা। যদি স্যার এমন হয় যে দুটিরই ফোকাস বা বক্রতা ব্যাসার্ধ সমান হয়ে যায়, দুটিরই যদি বক্রতা ব্যাসার্ধ সমান হয়ে যায় দুটি তলেরই, এই উত্তল লেন্সটি দুটি তল দ্বারা গঠিত, এই দুটি তলেরই যদি বক্রতা ব্যাসার্ধ সমান হয়ে যায় তখন কী হয়ে যাবে, সমানভাবে উত্তল হবে। সমানভাবে উত্তল হওয়ারই অর্থ হচ্ছে সমতল, সমতল মানে সমানভাবে উত্তল। ঠিক তেমনি যদি একটা তল সমতল হয়, এই যে প্লেন, আর একটা তল উত্তল হয়, তখন ওকে বলবো সমতলোত্তল। মানে একটা তল সমতল, একটা উত্তল, তাহলে সমতলোত্তল। আর এটা হচ্ছে সমতল, সম উত্তল, সমানভাবে উত্তল। সমানভাবে উত্তল মানে তোমার বক্রতা ব্যাসার্ধ দুটোরই সমান। ঠিক আছে, ফিরে আসছে, তারপরে আসছে অবতলোত্তল, অর্থাৎ একটা তল অবতল, অপর তলটা উত্তল। তো এইটা অবতল, প্রথমেরটা, পরেরটা উত্তল, তাহলে অবতলোত্তল। ঠিক তেমনি অবতল লেন্সও থাকবে, যদি দুটাই অবতল হয় তাহলে হবে উভাবতল। যদি এই প্রতিসারক তলগুলির বক্রতা ব্যাসার্ধ সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে সমাবতল, সমানভাবে অবতল। যদি একটা তল সমতল হয়ে যায় আর অপরটা অবতল হয় তখন হয়ে যাবে সমতলাবতল। যদি একটা তল উত্তল হয়, এই যে এই তলটা উত্তল আর এইটা অবতল, তাহলে হয়ে যাবে উত্তলাবতল। এই হচ্ছে লেন্সের প্রকার। এরপর লেন্সের অভিসারী ও অপসারী ধর্মের ব্যাখ্যা, কথাটা বুঝবে। আমি কি বললাম, সাধারণত উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, তাই না? দেখো, এই একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, প্রতিসরণের পর মিলিত হচ্ছে, মানে উত্তল লেন্সটা কনভার্জ করছে। ওই উত্তল লেন্সেই ওই সমান্তরাল রশ্মিই আসছে, কিন্তু এরপর ডাইভার্জ করছে, সেজন্যই সাধারণত ইউজ করা হয়েছে। সাধারণত মানে ম্যাক্সিমাম টাইম। তো সাধারণত উত্তল লেন্সকে অভিসারী বলা হবে। কখন বলা হবে? যখন লেন্সের প্রতিসরাঙ্কটা যে মাধ্যমে রাখা হয়েছে, বায়ু মাধ্যম, জল মাধ্যম, যে মাধ্যমে রাখা হয়েছে উহার প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হবে। যখনই লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হয়ে যাবে তখন উত্তল লেন্স অভিসারীর মতন আচরণ করবে, অর্থাৎ আলো ফেলো মিলে যাবে। মানে উত্তল লেন্সটা ঘন হইতে হবে আর পারিপার্শ্বিক মাধ্যমটাকে লঘু হইতে হবে, তখনই উত্তল লেন্স অভিসারীর মতন আচরণ করবে। যদি না হয় তো এই যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, লেন্সের প্রতিসরাঙ্ক μ2। যদি না হয়, এখানে μ1 গ্রেটার দেন μ2, মানে পারিপার্শ্বিক মাধ্যমটা ঘন আর ইয়ে হচ্ছে লঘু, তখন উত্তল লেন্সেই ওটা ওই উত্তল লেন্সেই কিন্তু অপসারীর মতন আচরণ করবে। পরীক্ষায় জিজ্ঞাসা করবে কোন শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করবে। তো নর্মালি অবতল লেন্স কি হয়? অপসারী। তো প্রশ্নটা কি বলেছে? উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করবে, মানে উত্তল লেন্স অপসারী লেন্সের মতন আচরণ করবে। কোন শর্তে? তখন তোমাকে লিখতে হবে শর্তটা। যদি লেন্সের প্রতিসরাঙ্কটি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়ে যায় তখন উত্তল লেন্স আপনার অপসারী হয়ে যাবে। ঠিক তেমনি অবতল লেন্সের ক্ষেত্রে ভ্যালিড। অবতল লেন্স অপসারী হয়, এই যে অবতল লেন্স, রশ্মি আসছে, মিলছে না, ডাইভার্জেন্স চলে যাচ্ছে। কখন হচ্ছে? যখন লেন্সটির প্রতিসরাঙ্ক μ2 বেশি ওঠে, কার তুলনায়? পারিপার্শ্বিক মাধ্যমের তুলনায়। অর্থাৎ লেন্সের প্রতিসরাঙ্কটি যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়ে যায় তখন অবতল লেন্স অপসারী লেন্সের মতন আচরণ করবে। কিন্তু ওই লেন্সেই যদি এমন জায়গায় রাখা হয় যে ওর প্রতিসরাঙ্কটা কম হয়ে যাবে মাধ্যমটার তুলনায়, অর্থাৎ
অবতল লেন্সের প্রতিসরাঙ্ক যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়ে যায় তখন অবতল লেন্স উত্তল লেন্সের মতন আচরণ করবে, অর্থাৎ অভিসারী লেন্সের মতন আচরণ করবে। পরীক্ষায় প্রশ্নটা পড়ে, ঠিক আছে? তো তোমাকে এইভাবেই ঠিক লিখতে হবে, যেভাবে আমি বলে গেলাম। চলো নেক্সট, লেন্স বিষয়ে কিছু তথ্য। আগের বললাম লেন্সে কটা প্রতিসারক তল থাকবে, দুটা প্রতিসারক তল দ্বারা বাঁধা থাকবে। দুটা প্রতিসারক তলের মধ্যে হইতে পারে দুটাই গলীয় তল, নতুবা হইতে পারে একটা সমতল আর অপরটা গলীয় তল। তো এই যে দেখানো হয়েছে লেন্সের এই যে তলটা, এই তলটাকে বলা হবে, লেন্সের এই যে তলটা, এই তলটাকে বলা হবে প্রথম প্রতিসারক তল। লেন্স দুটি প্রতিসারক তল দ্বারা গঠিত। এখন আমি একটা উত্তল লেন্স নিয়েছি, এই তলটাকে বলা হবে প্রথম প্রতিসারক তল, আর এই তলটাকে বলা হবে দ্বিতীয় প্রতিসারক তল, ঠিক আছে? এই দিকের যে ফোকাসটা থাকবে, এই দিকে যে ফোকাসটা তোমার বলেছি, প্রথম মুখ্য ফোকাসটা নেগেটিভ হয়, তাই না? তো এই যে দেখো প্রথম মুখ্য ফোকাস নেগেটিভ হবে F1, এটা কি হবে F2। তোমার পড়াই বললাম কিছুক্ষণ আগে যে উত্তল লেন্সের ক্ষেত্রে আলাদা হবে, অবতল লেন্সের অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে কি হতেছিল, অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে কি হতেছিল, অবতল প্রতিসারক তল স্যার এমনি ছিল আপনার, এই দিকে হইতেছিল আপনার এইটা F1টা, এইদিকে হইতেছিল F2টা, তাই না? তো এটা কিসের বটে, এটা উত্তলের বটে, তো উল্টা হবে, উত্তরে এদিকে F1 হবে, ওইদিকে F2 হবে, কোনো অসুবিধা নেই, শেষ অবধি ক্লিয়ার হবে, চাপ দিও না। তো এইদিকে যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, এইদিকটা সেটা হবে প্রথম মুখ্য ফোকাস। এইটা হচ্ছে লেন্সের বেধ, আর এই যে বিন্দুটা এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তোমাদেরকে পড়াবার সময় আমি বারবার বলেছি দর্পণের মাপ্য কোথা থেকে মাপ্য, মেরু থেকে। গোলীয় প্রতিসারক তলে দূরত্ব মাপ্য কোথা থেকে মাপ্য, মেরু থেকে। কিন্তু যখনই লেন্স আসবে তখনই আমরা দূরত্ব কোথা থেকে মাপ্য, আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার ও দ্বারা লেখা হয়। বোঝা গেল? আমি ছবিয়ে দেখাচ্ছি আলোক কেন্দ্রটা মাঝে আছে, কিন্তু মাঝে নাও থাকতে পারে, ডিপেন্ড করবে কি আর বক্রতা ব্যাসার্ধ কত বড় দুটা তলের। আমি ধরেছি দুটারই বক্রতা ব্যাসার্ধ সমান বটে, তাই মাঝে রয়ে গেছে। আবার দুটা বক্রতা ব্যাসার্ধ সমান হলে লেন্সটি সমউত্তল, তাই এটা সমউত্তল লেন্স হবে। পরীক্ষা জিজ্ঞাসা করে যে লেন্সের যেটা আলোক কেন্দ্র সেটা কোথায় থাকবে, সেটা মিডিলও থাকতে পারে, সেটা গা ঘেঁষে এইসব কোনো জায়গায় থাকতে পারে, বা একদম গা ঘেঁষে বাউন্ডারি সার্ফেসে থাকবে, বা বাইরেও থাকতে পারে। যদি দুটি তলের মধ্যে একটি তল সমতল বটে, নো ডাউট অপটিক্যাল সেন্টার বাইরে। বলে দিয়েছি যদি সমউত্তল হয় বা সমাবতল হয় তো মাঝে থাকবে, ঠিক আছে? যদি উভয় উত্তল বা উভাবতল হয় তো হইতে পারে এই সাইডগুলো কোথাও থাকবে। যদি একটি তল সমতল হয় আর অপর তলটি উত্তল বা অবতল হয় তখন গা ঘেঁষে কোনো পয়েন্টে থাকবে, এই পরিধির উপর যে কোনো বিন্দুতে, এইদিকে বা এইদিকে। কিন্তু যদি একটি উত্তল হয় আর অপরটি অবতল হয় তখন বাইরে হয়ে যাবে, নোট করে রাখবে। তাহলে এখানে কিছু পয়েন্ট আছে। সাধারণভাবে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকেই লেন্সের মুখ্য ফোকাস বোঝায়। লেন্সের দুটা ফোকাস থাকবে কারণ দুটা তল আছে। তো সাধারণভাবে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকেই লেন্সের মুখ্য ফোকাস বলা হবে। আমরা যে ফোকাসের ক্যালকুলেশন করব সেটা কার নিয়ে, দ্বিতীয় মুখ্য ফোকাসের নিয়ে। আর অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস এইদিকে রয়েছে না, তো উত্তল লেন্সের ফোকাস এইদিকে থাকবে। আর এদিকে থাকবে মানে পজিটিভ থাকবে, কারণ এক্স এইদিকে থাকবে তো পজিটিভ হবে উত্তলের, অবতলের ক্ষেত্রে এইদিকে থাকবে ও নেগেটিভ হবে। এখানে বোঝা গেল যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হবে আর অবতল লেন্সের নেগেটিভ হবে। যাই হোক, সাধারণভাবে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকেই লেন্সের মুখ্য ফোকাস বলা হবে। লেন্সের ফোকাস মানেই হচ্ছে 2 নম্বর ফোকাসটা, প্রথম ফোকাসের কোনো গুরুত্ব নেই তো। আগে লেন্সের ফোকাস দূরত্ব আলোর বর্ণের উপর, পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভরশীল। এই দুটোর মধ্যে যদি কোনো একটা চেঞ্জ করে দেওয়া হয় ওই লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে।
বোঝো, একটা লেন্স আছে, এই লেন্সের ফোকাস দূরত্ব আলাদা বায়ুতে, তুমি ওকে জলে ঢোকাই দিবে, ওর ফোকাস দূরত্ব চেঞ্জ। একটা লেন্স আছে যার উপর তুমি একটা ফিক্স কালারের লাইট পড়াইলে ওর জন্য ফোকাস আলাদা হবে, একটা অন্য কালার লাইট পড়বে ওর জন্য ফোকাস আলাদা হবে। তো আলোর বর্ণ আর পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভরশীল। আগে লেন্সের উভয় পাশের মাধ্যম একই হলে F1 সমান F2 হবে। বোঝা গেল? উভয় পাশের মাধ্যম একই হলে F1 সমান মানে এই যে লেন্স আপনি বললেন স্যার দুটোই এদিকেরটাই F2 রয়েবে, এদিকে F1 রয়েবে, তো এইদিকেও যদি বায়ু মাধ্যম থাকে, এইদিকেও যদি মাধ্যম থাকে, উভয় পাশের মাধ্যম যদি একই থাকে, তাহলে F1 সমান F2 হবে। এই যে লেখা আছে F1 সমান F2। এরপর কিছু জিনিস যেগুলো তোমাকে মনে রাখতে হবে, তোমাকে পড়াচ্ছি তোমাদেরকে দর্পণে যে উত্তর লেন্স রয়েছে, ছবি কী করে আঁকবো, একটা উত্তর লেন্সে আঁকি বা অবতলে আঁকি না কেন, ঠিক আছে? প্রধান অক্ষ, এটার প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর মিলিত হবে, ওকে, কারণ উত্তর লেন্স অভিসারী লেন্সের মতন আচরণ করে। সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ফোকাসে মিলিত হবে, যেটা প্রতিফলনে কি পড়াচ্ছিলাম, প্রতিফলিত হবে ফোকাস দিয়ে যাবে, এই প্রতিসরণের পর ফোকাসে মিলবে। ঠিক তেমনি সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি অবতল লেন্সে পড়ে এই তো ডাইভার্জ করিবে, তো এদিকে যদি পেছনের দিক থেকে মিলানো হয় তো একটা পয়েন্টে আসবে, তো এটা হলো বড় ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছ ফোকাস থেকে অপসরিত হচ্ছে বলে মনে হবে, রে ডায়াগ্রাম মেথড ছাড়া ছবি আঁকা যাবে না। বুঝলাম? আবার রিপিট করতে হবে। ফের এটা হয়ে গেল প্রথম পয়েন্ট রে ডায়াগ্রাম মেথডের। রে ডায়াগ্রাম মেথড এক। 2 নম্বর মেথড কী হবে? 2 নম্বর মেথডে তোমাদেরকে বলা হয়েছিল যদি কোনো আলোক রশ্মি ফোকাস থেকে বার হয়, তো মনে করছি ইয়ার এদিকে একটা তো ফোকাস থাকবে F1, এখানে কোনো আলোক রশ্মি বার হয়েছে, এইভাবে একটা বস্তু আছে, এখান থেকে আলোক রশ্মি ভাবে গেল, তাহলে এটা তো ফোকাস নিয়ে যাবে, এটা তো নো ডাউট দ্বিতীয় ফোকাস নিয়ে গিয়ে চলে গেল। যদি আরেকটা আলোক রশ্মি সোজা এইভাবে যায়, এইভাবে, তখন কী হবে? প্রতিসরণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। বোঝা গেল? যেমন ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হবে, ওই ঘটনাটাই বোঝাতে চেয়েছি। এর ক্ষেত্রে তাই হবে। 3 নম্বরটা কী ওঠে? যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তো বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে প্রতিফলনে, কিন্তু এর ক্ষেত্রে কী হবে? যদি বক্রতা ব্যাসার্ধ দিয়ে আসছে তো সোজা চলে যাবে, এই যে বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে যদি আলোক রশ্মি যায় উইদাউট ডেভিয়েশন সোজা বাইরে হয়ে যাবে, সোজা বাইরে হয়ে যাবে। তো যেমন রে ডায়াগ্রাম মেথডে ওখানে ছিল, এখানেও সেম আছে। তোমরা এটা নিজের থেকে ট্রাই করবে, তারপর যদি কোনো ডাউট হয় তো গ্রুপে মেসেজ করবে। তারপর আমরা পড়েছিলাম বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিভিন্ন অবস্থান, ঠিক তেমনি এইখানেও সেম টু সেম রয়েছে, তোমরা এখানেও ওইগুলো প্রমাণ করবে। ওখানে 6টা কেস বলানো হয়েছিল, 6টা অবতল দর্পণের, এখানে উত্তল লেন্সের 6টা হবে। আর একটা জিনিস মনে রাখবে, অবতল দর্পণ আর উত্তল লেন্স, অবতল দর্পণ আর উত্তল লেন্স একই কাজ দেখায়, যেটা আমরা লেন্সে অবতল দর্পণ আর উত্তল লেন্স একই কাজ দেখাবে। অবতল দর্পণ যেখানে উনি যে জিনিসগুলো দেখাচ্ছিল বিবর্ধিত প্রতিবিম্ব দিচ্ছিল, ঠিক তেমনি লেন্সে উত্তল লেন্স দেবে, ঠিক আছে? তো এই বাড়ির কাজগুলো করে রাখো, পরে যখন আমি ক্লাস করে দেবো, এরপর দেবো ক্লাস আপলোড করে দেবো, তখন কিন্তু আমি আর ওই টপিকগুলো পড়াবো না। যদি তোমরা না বলো তাহলে আমি সোজা এখান থেকে স্টার্ট করবো, ঠিক আছে? এগুলো বাড়ির কাজ রইল। রে ডায়াগ্রাম মেথড, বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিভিন্ন অবস্থানে, দুটো একদম নিখুঁত ড্র করতে হবে, নতুবা এখানে ভুল হবেই হবে। আমি বারবার বলেছি লাইটে ছবি খুব জরুরি আছে। চলো ঠিক আছে, রাখছি তাহলে।